নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। সুভাষ মুখোপাধ্যায় মিছিলের মুখ কবিতায় লিখেছিলেন, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত, একটি নয় হাজার হাজার মুষ্টিবদ্ধ হাত আজ দিকে দিকে বিচার নিরাপত্তার দাবিতে সোচ্চার। তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিবাদ, আর সেই প্রতিবাদ জানাতে গিয়ে গানের জলসা হবে না, এখানে বিচার চাই। এই প্রতিবাদ জানাতে গিয়ে বিজ্ঞানী থেকে ক্যান্সার বিশেষজ্ঞদের কিভাবে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, কতটা অতি সক্রিয় হলো পুলিশ, সেই ছবি আপনাদের সামনে রাখবো, যেটা ঘটেছে জলপাইগুড়িতে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে একেবারে সিবিআই তৎপরতা তুঙ্গে, কারণ একাকী সঞ্জয় রায় রয়েছে এর পেছনে, অর্থাৎ আরজি করে চিকিৎসককে খুনের এবং ধর্ষণের ঘটনায় নাকি আরো অপরাধীরা রয়েছে, কি কারণে খুন করা হয়েছিল, সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইছে পুলিশ। এই সব বিষয় নিয়েও আমরা আসবো। আর আপনারা জানেন, গোটা ঘটনায় অস্বস্তিতে চাপে তৃণমূল সরকার। আরজিকর কাণ্ডের মোকাবিলা করতে গিয়ে কি তৃণমূলের শীর্ষস্তরে মতভেদ তৈরি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি কোনো মত পার্থক্য রয়েছে? এই জল্পনা কেন জোরালো হয়েছে? কারণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সন্দীপ ঘোষের পুনর্বহাল থেকে সেমিনার রূপের সংস্কার কোন নির্বোধের সিদ্ধান্ত, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই যে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন বারবার খবরের শিরোনামে, কেন আলোচিত হচ্ছে বারবার তার নাম? সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ কেন? প্রায় 10 ঘন্টা হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আজকে কি বলেছেন সন্দীপ ঘোষ নিজে, পুরোটা আপনাদের সামনে। ডিপার্টমেন্টের গাফিলতি না থাকবে, আজ পর্যন্ত ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। উল্টে প্রিন্সিপাল বলছে আমার ঘরে আসতে হবে আমার সঙ্গে কথা বলতে গেলে। প্রথম দিনই যেদিন আমার মেয়েটা মারা গেছে। আমি রিজুর কাছে আসবো। রিজু, অনেক বিষয়, কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ, এক সন্দীপ ঘোষ প্রভাবশালী, সেটা মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন একেবারে আদালতে। সন্দীপ ঘোষকে যখন প্রশ্ন করা হলো যে আপনাকে কেন বারবার আপনাকে নিয়ে চর্চা হচ্ছে, কেন আপনি বারবার প্রশ্নের মুখে, যদিও কোনো উত্তর দিলেন না, তিনি এড়িয়ে গেলেন। 2, বাবা মা বলছেন কি মারাত্মক বিস্ফোরক অভিযোগ। আমরা শিউরে উঠছি যে ডিপার্টমেন্ট কোনো রকম কোনো সহযোগিতা করেনি, একবার তার মেয়ের মুখটা পর্যন্ত দেখতে দেয়নি, উল্টে গাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চলেছে পুলিশের বিরুদ্ধে, যেটা অভিযোগ। এই পুলিশই তো বারবার বলছিল, তোমরা বলছিলে স্বচ্ছ তদন্ত হবে, কোনো কিছু আড়াল করা হবে না। তাহলে বলতে পারো কেন সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা গেল না, কেন করতে পারলে না? বলতে পারো কিসের এত তাড়াহুড়ো ছিল সেমিনার হল পাশের রুমটা সংস্কারের? আমি এক এক করে জবাব দিই। অনেকগুলো প্রশ্ন, সঠিক প্রশ্ন করা উচিত। প্রথমে শুরু করি একটা কথা বলে, যে মানবিকতার স্বার্থে কিছু মানুষ বিচার চাইছে আর ক্ষমতা লোভের স্বার্থে কিছু অমানুষ পদত্যাগের দাবি করছে। এই পার্থক্যটা কিন্তু মানুষের বোঝা উচিত। 1, 2, সন্দীপ ঘোষ কে? সন্দীপ ঘোষ তো আমাদের, সন্দীপ ঘোষকে স্থানান্তরিত করা হয়েছিল, তারপরে তাকে সিবিআই তদন্ত যে করা হয়েছে। এই নৃশংস নরকীয় ঘটনা ঘটার পর যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে নগরপাল তদন্ত করছে, 12 ঘন্টার মধ্যে প্রাইমারি অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়েছে। প্রতি ঘন্টায় কলকাতা পুলিশের থেকে আপডেট চেয়েছে সাধারণ মানুষ, ডাক্তার সমাজ, সবাই। 5 দিন হয়ে গেল সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে, কোনো এক্সট্রা অ্যারেস্ট হয়েছে? সন্দীপ ঘোষকে 2 দিন ধরে গ্রিল করা হচ্ছে, অ্যারেস্ট করেনি কেন এখনো সিবিআই? আমার প্রশ্ন হচ্ছে, 5 দিন হয়ে গেছে সিবিআই তদন্ত হচ্ছে, সেই প্রশ্নগুলো কে করবে? দ্বিতীয় কথা, তুমি একটু বিরত করছি, মানে তুমি সন্দীপ ঘোষের এই প্রসঙ্গটা খুব সুন্দরভাবে এড়িয়ে গেলে। এখন এড়ানোর ব্যাপার না, আমরা 4 দিন মুখ্যমন্ত্রী নিজে টিভির পর্দায় বলেছিল 4 দিন, রবিবার অবধি সময় দেওয়া হোক, রবিবার আমরা না করতে পারলে সিবিআই কে দিয়ে দেবো। আপনারা কি করে, বা কেউ বা কি করে জানলো যে সন্দীপ ঘোষকে ডাকা হতো না বা অ্যারেস্ট করা হতো না? অদ্ভুত। সন্দীপ ঘোষকে তৃণমূলের কোলের ছেলে বানিয়ে দেওয়া হচ্ছে, এটা তো ঠিক নয়। আজকে আর সিবিআই এখন আমরা করিনি, রিজু একদম তথ্যই বলো যে আরজিকর থেকে যেখানে এত বিতর্ক, এইরকম ভয়ঙ্কর নৃশংস হাড়িম করা ঘটনা ঘটেছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেখানে গর্জে উঠেছে চিকিৎসকরা, আইএম এর প্রতিনিধি চিকিৎসক আমাদের এখানে আছেন, তার কাছে আসবো, সেখানে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজে পুনর্বহাল করা হলো, প্রশ্ন উঠবে না? সেখানে আদালত প্রশ্ন তুলছে, আমরা তুলছি না। তার প্রভাবশালী তত্ত্ব নিয়ে আদালত প্রশ্ন তুলছে, তিনি নিরাপত্তা চাইতে গিয়েছিলেন। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, আজকে দেখাবো আমরা। অবশ্যই দেখাবে। আমার কথা হচ্ছে, শুধু সন্দীপ ঘোষ কেন, এখানে যেহেতু তুমি বললে ডাক্তারবাবু আছেন, সেই সময় রেসিডেন্ট ডক্টরদের ডিমান্ড কি ছিল? শুধু সন্দীপ ঘোষ তো নয়, সন্দীপ ঘোষকে সরানো হোক, এমএসবিপি কে সরানো হোক, ডিন অফ স্টুডেন্টসকে সরানো হোক,
চেস্ট মেডিসিনের এইচওডিকে সরানো হোক, লোকাল এসিপি যার জুরিসডিকশনে আরজিকর পড়ে তাকে সরানো হোক, সবাইকে তো সরানো হয়েছিল। যে প্রশ্নটা প্রথমে তৃণমূল করলো, তারপর কলকাতা পুলিশ ভিডিও দেখালো, আমি এখানেই শতরূপের কাছে আসবো। শতরূপ, উদ্দেশ্য কি ছিল? যেভাবে তলব করলো কলকাতা পুলিশ মীনাক্ষী মুখোপাধ্যায় সহ তোমাদের আরো কয়েকজনকে, মানে গার্ডরেল ভাঙার পেছনে পতাকা নাড়িয়ে উৎসাহ দেওয়া হয়েছিল কি উদ্দেশ্যে তোমরা ওখানে জড়ো হয়েছিল? ডিওয়াইএফআই একটা সেদিন তো গোটা পশ্চিমবাংলার কয়েকশো জায়গায় মানুষ জড়ো হয়েছিল। আরজি করে তার আগে থেকে ডিওয়াইএফআই এসএফআই ধর্ণা মঞ্চ চলছিল। এখন ডিওয়াইএফআই ধর্ণা মঞ্চে কি ডিওয়াইএফআই এর মিছিলে তো ডিওয়াইএফআই এর পতাকা থাকবে, মদন মিত্র দাদুর ছবি তো থাকবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে সমস্ত মিডিয়া, আমি আপনাদেরকে অনুরোধ করছি, এবিপি আনন্দের উজ্জ্বল দা খুব সম্ভবত সেই দিন রাত্রিবেলা যখন ভাঙচুরের ঘটনা ঘটছে তখন আরজি করে উপস্থিত এবং এবিপি আনন্দে তার লাইভ টেলিকাস্ট হয়েছে, সেই ফুটেজ বার করে দেখান। এবিপি আনন্দ তখন বারবার করে বলছে যে ডিওয়াইএফআই এর মিছিল যখন ওখান থেকে শ্যামবাজারের দিকে চলে গেছে তখন তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে মব ঢুকছে এবং তারা প্রথম ভাঙছে ধর্ণা মঞ্চ, তারপর ঢুকে পড়ছে এবং তারপরের ভিডিও গতকাল সামনে এসছে যেখানে এরা বলছে যে চল সেমিনার রুমে চল, মানে সেমিনার রুমটাকে আবার ভাঙতে হবে। এইখানে একটা প্রশ্ন শতরূপ, যে এখানে তো তৃণমূল বলছে সেমিনার রুমটা ভাঙার উদ্দেশ্যে তোমরা ওখানে জড়ো হয়েছিলে এবং গিয়েছিলে, তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিলে তোমরা, মানে আমি বলছি তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্য কেন থাকবে? আমি জানি না, আমি জানতে চাইছি তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্য পশ্চিমবাংলায় কাদের আছে গোটা পশ্চিমবাংলা দেখছে। তৃণমূল বলছে, এই যে আমি এই রিজু অনেকগুলো কাগজ দেখাচ্ছিল, আমি এবিপি আনন্দ 24 নভেম্বর 2014 একটা পোস্ট আপনাদের ফেসবুক পেজ থেকে আমি খুললাম, যেখানে কুণাল ঘোষ বলছেন নিজেকে বাঁচাতে কর্মী সমর্থকদের রাস্তায় নামাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই যেই 2014 সাল থেকে মুখ্যমন্ত্রীর স্বভাব এখন অবধি চলছে। আমি জাস্ট তিনটে কথা বলছি, রিজু বলেছে আমি তিনটে কথার উত্তর দিচ্ছি। ও একটা প্রথম কথা বললো, কিছু মানুষ মানবিকতার জন্য বিচার চাইছে, কিছু লোক ক্ষমতার জন্য পদত্যাগ চাইছে। কালকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচে দুটো দলের সমর্থকরা ঠিক করেছিল উই ওয়ান্ট জাস্টিস, এই প্ল্যাকার্ড নিয়ে তারা মাঠে উপস্থিত থাকবেন। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবেন না। ডার্বি ম্যাচটাকেই বাতিল করে দিল খেলা হবে পার্টি, বলে দিল খেলা হবে না। আমরা জানতাম একটা ডার্বি ম্যাচে হয় মোহনবাগান হারবে অথবা ইস্ট বেঙ্গল হারবে। এই প্রথম দেখলাম মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা একসঙ্গে জিতলো, স্বৈরাচারী মমতা হারলো। এটা এখানে কেন করা হলো? এরা তো পদত্যাগ চাইছিল না, এরা তো জাস্টিস চাইছিল। কেন ম্যাচ বাতিল করা হলো? জলপাইগুড়িতে আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা করা হয়েছে, আমি কথা বলি, তারা তো কেউ পদত্যাগ চাইছিলেন না, তারা জাস্টিস চাইছিলেন। 2 নম্বর কথা, রিজু এখানে একটা কথা বললো, মুখ্যমন্ত্রী রবিবার অবধি সময় চেয়েছিলেন। আরে মুখ্যমন্ত্রী তো কামদুনির সময় 15 দিনের সময় চেয়েছিলেন, সেই সময়ের মধ্যে সিআইডি ইনভেস্টিগেশন করলো। এখানে জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি বসে আছেন, কামদুনিতে যিনি ধর্ষিতা তার পক্ষে লড়াই করেছিলেন। কি হলো? এই বিনীত গোয়েল, আমি কথা কাইন্ডলি শেষ করি, আমি তো ও তো শুনলো, তো রামায়ণ মহাভারত সব শুনলাম। বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার যে আজকে এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে, এই লোকটাই কামদুনির ঘটনায় সেই সময় সিআইডির মাথায় বসেছিল এবং এই বিনীত গোয়েলের জন্য কামদুনির অপরাধী আজকে সারা পেয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সবার কাছে যেতে হবে, চিকিৎসক বসে আছে তার কাছে যেতে হবে। ওয়ান লাইনার আমি শতরূপ, যেমন আমার রামায়ণ মহা, আমি তোর বেদ উপনীত তুমি আবার তথ্য দেখাবে। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা, কলকাতা পুলিশ যে 30 জনকে গ্রেফতার করেছে আজকে আনন্দবাজার পত্রিকায় ছাপানো হয়েছে। এখন তো মানুষ মধ্যে বলিনি, প্লিজ শুনে নেন। আমার কথা হচ্ছে এই 30 জনের নাম আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে। এখন সবাই শার্লক হোমস বা মিতিন মাসি দয়া করে যাচাই করে নিন এই 30 জনের মধ্যে কজন বিজেপি করে, কজন সিপিএম করে, কজন তৃণমূল করে। সেটা কি কলকাতা পুলিশ সাধারণ মানুষকে চেয়েছিল হতে না করে কেন সোশ্যাল মিডিয়ায় দিল? কলকাতা পুলিশ নিজেদের ওয়েবসাইটে যে কেউ জেনে থাকলে আমাদের বলুন। ইতিহাস এই দেখুন, ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, মানে যারা এসেছিলেন ওখানে তার মধ্যে কেউ ক্যান্সার বিশেষজ্ঞ, কেউ বিজ্ঞানী, আপনিও চিকিৎসক। আইএম এর পক্ষ থেকে আজকেও আপনাদের, এমনি তো গোটা দেশ জুড়ে কর্মবিরতি চলছে, আজকে আপনারাও পথে নেমেছিলেন, প্রতিদিনই পথে নামছেন। তাদেরকে বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব যে অশান্তি করার জন্য তারা জড়ো হয়েছিল, সঠিক কাজ তারা করেনি। আর অশান্তি যারা করেছিল সেদিন মধ্যরাতে 14ই আগস্ট, তাদেরকে পুলিশ ধরতে পারলো না, আটকাতে পারলো না। যদি এই ঘটনায় পুলিশ বলছে 30 জনকে আটক করেছে, কিন্তু সেদিন কিন্তু পুলিশ ওই রকম উন্মুক্ত ঘটনা একেবারে সামনে দাঁড়িয়ে থেকে দেখেছে। বলুন। আসলে ওই বিকাশবাবু বোধহয় ওনার নাম, যিনি তৃণমূলের পক্ষ থেকে বললেন, তিনি এর উত্তর দিয়ে দিয়েছেন যে জলপাইগুড়ির মানুষ এটা দেখতে অভ্যস্ত নয়। তিনি বোধহয় ভুলে গেছেন যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষও এইটা দেখতে অভ্যস্ত নয় যে কর্মরত অবস্থায় একজন তরুণীকে রেপ এবং মার্ডার হতে হচ্ছে। এটাও কিন্তু বাংলার মানুষ দেখতে অভ্যস্ত নয়। আমি আসছি কয়েকটা পয়েন্টে, আমি আশা করি ওইটুকু জাস্টিস পাবো, আমি বলার মতো সময় পাবো। রিজু এখানে বলতে গিয়ে প্রথমেই ডাক্তারদের বিপক্ষে যেটা বললো, ডাক্তাররা এখানে রাজনৈতিক ফায়দা তুলতে বেশ কিছু ডাক্তার নেমেছে। আমি পরিষ্কার করে বলছি, আমি আমার ছাত্র জীবন থেকে তৃণমূল ছাত্র পরিষদ করেছি এবং রিজুরও হয়তো এই ক্রেডেন্সিয়াল নেই, আজকে জেনে রাখা দরকার, একটু ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে।
পরিবর্তনের বছরে আমি একজন ক্যান্ডিডেট যিনি ভবিষ্যতে মন্ত্রীও হয়েছিলেন তার ইলেকশন এজেন্ট ছিলাম, পোলিং এজেন্ট না, ইলেকশন এজেন্ট। আমি তখন পোস্ট গ্র্যাজুয়েশন করি, সেই সময় কিছুদিন ছুটি নিয়ে আমি তার ইলেকশন এজেন্টের কাজ করেছি। সুতরাং প্রশ্নটা তৃণমূল, বিজেপি, সিপিএম এই বলে গুলিয়ে দেওয়া যাবে না। আসলে আমি তোমাকে বলি রিজু, 21শে জুলাইয়ের মঞ্চে আমরা যখন প্রতিবাদ করতে যাই, আমি বহুবার গেছি, সেদিনও যেরকম শিরদাঁড়াটা সোজা করে যাই, আজকেও আমি আরজিকর থেকে ধর্মতলা হেঁটেছি একই আবেগ নিয়ে এবং শিরদাঁড়াটা একই রকম সোজা রেখে। তোমার নাম রিজু, আশা করি তোমার নামের সাথে তোমার শিরদাঁড়ার কোনো অভিঘাত হবে না। বলছি কারণ হলো, তুমি একটা অদ্ভুত কথা বলেছো যে কাকে সরানো হয়নি। এমএসবিবিকে সরানো হয়েছে, প্রিন্সিপালকে সরানো হয়েছে, অত্যন্ত ভুল তথ্য। প্রিন্সিপালকে সরানো হয়নি, প্রিন্সিপাল পদত্যাগ করেছেন। দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। সরকার তাকে পানিশমেন্ট দেয়নি, উল্টে সরকার তাকে প্রমোশন পোস্টিং দিয়েছে। আমরা সবাই ওনার কথা বলছি, আমি একটু অন্য দিকটা বলছি। আপনি ভাবুন দিদি, যে ভদ্রলোক ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার আর 14 দিন চাকরির বাকি, তাহলে তিনি তার চাকরি জীবনে সরকারের কাছ থেকে কি নিয়ে গেলেন? যে চাকরির 14 দিন আগে সমস্যা হলো আরজি করে, শাস্তি পেলেন ন্যাশনালের প্রিন্সিপাল, তাকে সরিয়ে দেওয়া হলো, সরানো হলো কিন্তু ন্যাশনালের প্রিন্সিপালকে। যেখানে আর এতো এরপর কি হতো, কালকে যদি ন্যাশনালে কোনো ঘটনা ঘটতো, মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সরিয়ে সেখানে সন্দীপ ঘোষকে বসানো হতো। এটা তো হতে পারে না। আরেকটা কথা, রিজু বলেছে সন্দীপ ঘোষকে কি অ্যারেস্ট করা হতো না রবিবারের মধ্যে? আমার বিনীত প্রশ্ন, তোমরা কি ওনার অ্যারেস্ট চাইছো? না তোমরা, হ্যাঁ এটা আমাকে বলবে, এটা বলা দরকার যে তোমরা কি ওনার অ্যারেস্ট চাইছো। আরেকটা প্রশ্ন উঠে এসছে যে ওই 150 গ্রামের সিমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমি বলছি আমাদের মধ্যে কেউ কি পিএম রিপোর্ট দেখেছি? কাজেই ওখানে সিমেন্ট বলা আছে না ফ্লুইড বলা আছে এ কথা তো আমরা জানি না। কাজে এইসব যে ফ্যাক্টশিট, এগুলো কতটা সত্যি? সিবিআই কি জনমানবের, এটা জয়ন্তবাবু ভালো বলতে পারবেন, জনমানবের প্রতিক্রিয়ার উত্তর সিবিআই কবে থেকে দিতে শুরু করলো? এটা আদৌ সত্যি কিনা আমার সন্দেহ আছে। আমার লাস্ট সাবমিশন রিজুর কাছে, এবং তারা যারা দেখছেন, যদি মাননীয় মুখ্যমন্ত্রীও দেখেন, আমার হাত জোর করে অনুরোধ যে দস্যু রত্নাকরের যে পাপ, সেই পাপের দায় তার স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা কেউ নেয়নি। আমি দয়া করে তোমাদের বলছি, এদের পাপের দায় তোমরা নিতে যেও না। ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু আমার শিরদাঁড়া শক্ত আছে, আপনি আজকে যে বললেন সেই কথাগুলো আমি মেনে নিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, না না এইটার মধ্যে আপনি আজকে খুব ভালো বক্তব্য রেখেছেন, কিন্তু ব্রাউনি পয়েন্টসটা আপনাকে শান্তনু সেন দেবে না সুদীপ্ত রায় দেবে, সেটা আপনাকে ভাবতে হবে আর আপনার আইনি সংগঠনকে ভাবতে হবে। যদিও আমি কুণাল ঘোষের ব্রাউনি পয়েন্টসটা আমি পেলাম রিজুর বলা, যে কথাগুলো বললো, কিছু কাগজ দেখালো, সবকিছু বুঝলাম, কিন্তু এই গোটা ঘটনায় প্রথম ফেক নিউজ হচ্ছে যখন আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার বাড়িতে ফোন করে বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এই ফেক নিউজটা যারা চালানোর চেষ্টা করেছিল, ভাই তোমার মাঝখানে বলিনি, ওই ফোন কল তোমার রেকর্ড নেই, কোনো অস্তিত্ব নেই। সুতরাং মা বাবা বলছেন, এই ফেক মা বাবা বলছেন কোন ব্যবস্থাটা হয়েছে, অদ্ভুত আন্দোলন মা বাবা বলছে, একটা স্পিচ বলছে ডক্টর বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন অনলাইনে, আমার শো শেষ করতে হবে। কি স্বীকার করে নিল যে এই দলটার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে? না আপনি তো বলছেন তার মানে এবং তার পরিবার, এবং সেই দুটো লাইন আমার বারবার মনে পড়ছে যাচ্ছে যখন মেরুদণ্ড নিয়ে কথা হচ্ছে, যে আমরা মানুষ তোমরা মানুষ, তফাৎ শুধু সেটা দাঁড়ায়।